আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম টেন্স কাকে বলে ও টেন্সের প্রকার কি কি এবং প্রত্যেকটি প্রকারের প্রভাবগুলি নিয়ে আলোচনা করেছিলাম। আজকের দেখব সেই প্রথমত টেন্স প্রেজেন্ট টেন্সের একটা প্রকার, যেটি হলো প্রেজেন্ট ইনডেফিনাইট বা অনেকে একে সিম্পল প্রেজেন্ট বলে, যার বাংলা অর্থ হলো সাধারণ বর্তমান। এই টেন্সের ধারণা, এই টেন্স কাকে বলে আর এই টেন্সের গঠনই বা কী, কোন কোন জায়গায় এর প্রয়োগ হয়, সেটা নিয়ে আমরা আজকের আলোচনা করব। দেখো, প্রথমেই দেওয়া হয়েছে ডেফিনেশান। বর্তমানকালে কোনো কাজ করা হয় বোঝালে, বর্তমানকালে কোনো কাজ করা হয় বোঝালে, অভ্যাসগত হ্যাবিচুয়াল কোনো ট্রুথ বোঝালে, অথবা চিরসত্য এটারনাল কোনো ট্রুথ বোঝালে, কাজ বোঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। তাহলে আমরা সেটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো, যার মধ্যে সাধারণ কোনো একটা ব্যাপার থাকবে, হ্যাবিচুয়াল ট্রুথ থাকবে আর ইটারনাল ট্রুথ থাকবে। এটি বর্ণনা করে কোনো কাজকে যেটি সত্য, মানে যেটা অবশ্যই ট্রুথ হবে, প্রাত্যহিক মানে আমাদের ডেইলি লাইফে যেটি ঘটে, অথবা সাধারণ মূল ভার্ব, অথবা সাধারণ যেটা জেনারেল কোনো একটা ম্যাটার। আর এই টেন্সটি গঠিত হয় সাধারণত মূল ভার্ব অথবা বেস ভার্ব অথবা দি রুট ভার্ব এই টেন্সে ব্যবহৃত হয়। মানে এই টেন্স ব্যবহার করার জন্য ভার্বের 1 নম্বর ফর্ম ইউজ করা হয়, ভার্বের প্রেজেন্ট টেন্স ইউজ করা হয়, একদম 1 নম্বর ফর্ম। বাংলাতে একে আমরা কীভাবে চিনব, দেখো বলা হয়েছে ভার্বের শেষে, মানে বাক্য, কোনো ইংরেজি বাক্যকে যদি আমরা বঙ্গানুবাদ করি এবং সেই বঙ্গানুবাদযুক্ত বাক্যে ভার্বের শেষে যদি অ, আ, যায়, হস্যই, এ, ও, এন, এস, আই ইত্যাদি থাকে, তাহলে আমরা বলে দিতে পারবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। আর তারপরে তো আছে যে আমাদের বেস ফর্ম, একদম ফার্স্ট ফর্ম হবে সাবজেক্টের পরে, তো এই হিসেবে আমরা সেটাকে বলতে পারবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। দেখো স্ট্রাকচারটা দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্টের স্ট্রাকচারটি দেখো। সাবজেক্ট প্লাস মেন ভার্ব, ভার্ব ওয়ান বা অনেকে আবার একে বেস ফর্ম বলে, বিভিন্ন নামে বিভিন্ন জন ডাকে। তো এইটা প্লাস অবজেক্ট, মানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। প্রথমে বলা হয়েছে দেখো, আই রিড ইন ক্লাস 5, আমি 5ম শ্রেণীতে পড়ি। তাহলে এই যে এর মাধ্যমে বোঝা গেল, দেখো এই পড়ি মানে ভার্বের শেষে টান আসছে তো আমরা দেখেছি যে এরকম হস্যই বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আর এখানে অবশ্যই দেখো আই রিড ইন ক্লাস 5, আইয়ের পরে ভার্বের বেস ফর্ম রুট ফর্ম ইউজ করা হয়েছে। তারপরে দেখো রাহুল বাথস ইন দি পন্ড, রাহুল পুকুরে স্নান করে এভরিডে, প্রত্যেক দিন, মানে এটা তার একটা অভ্যাস হয়ে গেছে, মানে এটাকে বলা হবে হ্যাবিচুয়াল ট্রুথ। আর এখানে দেখো অবশ্যই বাদ কথাটা তোমার ভার্বের 1 নম্বর ফর্মে আছে, বেস ফর্মে আছে, আর করে এই অর্থে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট। দি সান রাইজ ইন দি ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়। এই যে হয় মানে অন্ত্যেষ্ঠ, এটা একটা বলেছিলাম যে ভার্বের শেষে থাকবে এরকম। আর এখানে দেখো এই যে বাক্যটা, এটা ইটারনাল ট্রুথ বলে, চিরন্তন সত্য, সূর্য আগেও উঠতো, এখনও ওঠে, ভবিষ্যতেও উঠবে। এই টেন্সের, এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্যগুলিকে মানে আমরা এর যে প্রয়োগ, মানে এই টেন্সকে আমরা যে বাক্যে প্রয়োগ করব, সেই প্রয়োগ বিভিন্নভাবে প্রয়োগ করা হয়। কোথাও পজিটিভ হিসেবে, কোথাও নেগেটিভ হিসেবে, কোথাও কোশ্চেনে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রয়োগ করা হয়। দেখতে পাচ্ছ নিচে দেওয়া হয়েছে প্রেজেন্ট পজিটিভ সেন্টেন্সের প্রয়োগ হয়। দেখি আমরা পজিটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি। পজিটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট, বা অনেকে আবার অবলিক দিয়ে লেখা আছে দেখো কমপ্লিমেন্ট, মানে অনেকে অবজেক্টকে কমপ্লিমেন্টও বলে। এবার আমাদের মনে প্রশ্ন জাগতে পারে কমপ্লিমেন্ট কী জিনিস। কমপ্লিমেন্ট হলো এমন একটা জিনিস যখন ভার্বের পরে কোনো কিছু অবজেক্ট রূপে নিয়ে আসা হয় ওই বাক্যের অর্থ সম্পূর্ণ করার জন্য, তখন ওই পার্টিকুলার ওয়ার্ডকে বলা হয় কমপ্লিমেন্ট। তো ওই কমপ্লিমেন্ট অনেকটা অবজেক্টেরই মতো হয়ে থাকে, অনেকে ওটাকে অবজেক্ট, আবার অনেকে ওটাকে কমপ্লিমেন্ট বলে থাকে। তো এটা যেহেতু এই ক্লাস নয়, এই ওটা আলাদা ক্লাসে আলোচনা করে দেওয়া হবে। নিচে দেখো লেখা আছে বাক্যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, নোট বলে লেখা আছে। নোট মানে আমরা জানি বাংলায় ওই বিভিন্ন বইতে লেখা থাকে, দেখবে বিশেষ দ্রষ্টব্য বলে, তো সেইভাবে এখানে ইংলিশে নোট দেওয়া আছে। বলা হচ্ছে বাক্যের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন এস, ইএস, আইইএস মূল ভার্বের সাথে যোগ হয়। মানে বাক্যের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি, সি, তারপরে কোনো প্রপার নাউন বোঝায়, এরকম যদি হয়, তাহলে ভার্বের সঙ্গে এস, ইএস, আইএস যোগ হয়, তবে ভার্বটা কোনো প্লুরাল হবে না। এটা একটা রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে পড়ে।
এই যে দেখো এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে, আই গো টু দি মার্কেট। দেখো এখানে এই বাক্যে গো কথাটা একদম বেস ফর্ম মানে রুট ফর্ম ইউজ করা হয়েছে। তারপরে দেওয়া হয়েছে দেখো হি গোস টু দি মার্কেট। দেখো হির পরে গোস কথাটা গেছে, কারণ হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য গোয়ের সঙ্গে ইএস যোগ হয়েছে। তারপরে দেখো দি বয় প্লেজ ক্রিকেট। দি বয়টা কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার সঙ্গে দেখো এই প্লে যে ভার্ব তার সঙ্গে এস যোগ হয়েছে। তাহলে আমরা যখন দেখব বাক্যে যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকবে, তাহলে ওই বাক্যের পর ওই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে যে ভার্ব থাকবে সেই ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে। তারপরে চলে আসো, দেখো পজিটিভ সেন্টেন্সের পরে আসছে নেগেটিভ সেন্টেন্স। অবশ্যই এই নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ডু নট, বা অনেক সময় ডাজ নটও হয়ে থাকে, প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট, এই স্ট্রাকচার অনুযায়ী চলবো। এখানে নোট বলে একটা জিনিস লেখা আছে, দেখো এই বাক্য ফরমেশন করার আগে বলে দেওয়া হচ্ছে যদি সাবজেক্ট হি সি ইট অথবা একটি সিঙ্গুলার নাউন থাকে, মানে যদি সাবজেক্ট হি থাকে, সি থাকে অথবা ইট থাকে, অথবা এগুলো কোনো না থেকে যদি একটা সিঙ্গুলার নাউন হয়, তাহলে ওই সাবজেক্টের পরে ডাজ নট কথাটা ব্যবহৃত হয়। আবার যদি বাক্যের সাবজেক্ট আই ইউ উই দে অথবা প্লুরাল নাউন থাকে, তখন নেগেটিভ করতে ডাজ নট নয় ডু নট কথাটি ব্যবহৃত হয়। তাহলে হি সি ইটের পরে ডাজ নট, আই ইউ উই দের পরে ডু নট কথাটা আমরা ব্যবহার করব। দেখো কয়েকটা উদাহরণ আমি দেওয়ার চেষ্টা করেছি পজিটিভ আর নেগেটিভ বলে। এই যে দেখতে পাচ্ছ পজিটিভে দেওয়া আছে, দেখো আই ইট রাইস। এটা যখন আমরা নেগেটিভে করব, এটা আই ইট রাইস হবে না, এটা হয়ে যাবে আই ডু নট ইট রাইস। একটু আগে বললাম যে আইয়ের পরে ডু নট কথাটা নেয়। তারপরে বলা হয়েছে দেখো পজিটিভে হি গোস টু স্কুল, দেখো নেগেটিভে করা হয়েছে হি ডাজ নট গো টু স্কুল। আমি বলেছিলাম হি সি ইটের পরে ডাজ নট নেয়। তাহলে দেখতে পাচ্ছ যে আমাদের যে রুলস, আমাদের যে রেগুলেশন আমরা তৈরি করেছি সেটার সঙ্গে উদাহরণের একদম ম্যাচ হচ্ছে এবং এর সঙ্গে কোনো সমস্যা হচ্ছে না। তাহলে কি হচ্ছে, আমাদের নিয়ম অনুযায়ী আমরা ইমপ্লিমেন্ট করতে পারছি। তারপরে দেখো তাহলে আমরা পজিটিভ পেলাম, নেগেটিভ পেলাম, দুটোতে ইমপ্লিমেন্ট করেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্টকে। এবার আমরা যে কোশ্চেন করি, কোশ্চেন সেন্টেন্স বলা হয়, ইন্টারগেটিভ সেন্টেন্স যাকে বলা হয়, সেখানে আমরাও দেখব যে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইমপ্লিমেন্ট কীভাবে হচ্ছে। দেখো এর যে স্ট্রাকচারটা, এর যে ফরমেশনটা, সেটা বলা হয়েছে দেখো ডু ডাজ প্রথমে থাকবে, তার সঙ্গে অবশ্যই প্লাস সাবজেক্ট থাকবে, প্লাস মেন ভার্ব থাকবে, মানে ভার্বের একদম বেস ফর্ম V1 যাকে বলা হয়, প্লাস অবজেক্ট থাকবে, প্লাস নোট অফ ইন্টারোগেশন মানে জিজ্ঞাসা চিহ্ন অবশ্যই থাকবে। দেখো এখানে বলা হয়েছে ডাজ হি সিং এ সং, এই ডাজ দিয়ে শুরু হয়েছে। কেন ডাজ দিয়ে শুরু হয়েছে? ওই যে আমি বলেছিলাম হি থাকলে ডাজ হয়, তো ডাজ হি সিং এ সং, এই যে বলা হয়েছে ডাজ দিয়ে শুরু হয়েছে, তারপরে সাবজেক্ট হি দেওয়া হয়েছে, তারপরে মেন ভার্ব সিং দেওয়া হয়েছে, আর অবজেক্ট এ সং দেওয়া হয়েছে, আর একদম শেষে দেখো নোট অফ ইন্টারোগেশন মানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া হয়েছে। তারপরে বলা হয়েছে দেখো ডু দে লাভ ইউ, এখানে দেখো দে আছে বলে ডু ইউজ করা হয়েছে, আর তারপরে অবশ্যই ভার্ব দেওয়া হয়েছে, তারপরে অবশ্যই অবজেক্ট দেওয়া হয়েছে, আর অবজেক্টের পরে নোট অফ ইন্টারোগেশন একদম জিজ্ঞাসা চিহ্ন দেওয়া হয়েছে। কারণ ইন্টারোগেশন না দিলে এটা কোশ্চেন হবে না, এটা স্টেটমেন্ট থেকে যাবে। তারপরে এই নোট বলা হয়েছে, দেখো এই কোশ্চেন করার জন্য কিছু আমাদের জানতে হবে। হি সি ইট অথবা সিঙ্গুলার নাউন ডাজ নেয়, একটু আগে আমরা পড়লাম, সেটা নেগেটিভের ক্ষেত্রে ছিল বলে ডাজ নট ছিল, তাহলে এটা কোশ্চেনের পজিটিভ বলে ডাজ হচ্ছে। আর যদি আই উই ইউ দে অথবা প্লুরাল নাউন হয়, তাহলে ডাজ না নিয়ে ডু নয়। কী করার জন্য না, ইন্টারোগেটিভ করার জন্য। তাহলে আমরা ইন্টারোগেটিভ যখন করব প্রেজেন্ট ইনডিফিনাইটে, তখন আমরা হি সি ইটের পরে সাবজেক্টের পরে ডাজ বসাবো, আর আই উই ইউ দের পরে ডু বসাবো। পরে অ্যাকচুয়ালি এখানে মানে কোশ্চেন সেন্টেন্সে ভার্ব সাবজেক্টের পরে বসে না, সাবজেক্টের আগে বসে। হ্যাঁ, আর সবশেষে অবশ্যই কী চিহ্ন থাকবে, নোট অফ ইন্টারোগেশন মানে জিজ্ঞাসা চিহ্ন থাকবে। আমরা আর একটা ইমপ্লিমেন্ট পাবো, আর একটা প্রয়োগ পাবো ইউজিং ভি ভার্ব। আমরা সবাই ভাবি যে ভি ভার্ব ইউজ হয়ে গেছে মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস, এই ধরনের কিছু আমরা ভাবি, কিন্তু অ্যাকচুয়াল ভি ভার্ব ইউজ করেও প্রেজেন্ট ইনডিফিনাইটের ব্যবহার করা যায়। কেমন না, যখন দেখব বাক্যে শুধু ভি ভার্ব আছে, মানে ওখানে কোনো মেন ভার্ব নেই, তাহলে ওটা অবশ্যই ইনডিফিনাইটে ইউজ করা হয়েছে। এই যে বলা হয়েছে দেখো সাবজেক্ট প্লাস ভি ভার্ব অ্যাম ইজ আর প্লাস অবজেক্ট। হ্যাঁ, এই যে বলা হয়েছে আই এম এ মিউজিশিয়ান, দেখো অ্যাম ইউজ হয়েছে, অ্যামের পরে কোনো মূল ভার্ব নেই। এবার অ্যামের পরে মানে অক্সিলারি ভার্বের পরে যদি মূল ভার্ব থাকে,
তখন অবশ্যই কী হবে যে ওই বি ভার্বের পরে মূল ভার্বের ফরমেশন হবে, নিউ ফরমেশন হবে। আমরা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসের কথা ধরি বা পাস্ট কন্টিনিউয়াসের কথা ধরি, এম ইজ আর বসার পরে বা ওয়াজ আর বসার পরে মূল ভার্বের সঙ্গে আইএনজি হয়ে যাবে। হ্যাঁ, বা যদি পারফেক্টের কথা ভাবি, হ্যাভ হ্যাজ বসার পরে হ্যাড বসার পরে ভার্বের থার্ড ফর্ম হয়ে যাবে। তো এখানে সেই ধরনের কিছু নয়, এখানে সাবজেক্টের পরে সরাসরি ডিরেক্টলি অক্সিলারি ভার্ব বসে যাবে এবং তারপরে একটা অবজেক্ট বা কমপ্লিমেন্ট নিয়ে নেওয়া হবে। এই যে বলা হয়েছে আই এম এ মিউজিশিয়ান, তারপরে বলা হয়েছে দেখো ইট ইজ মাই পেন, এই যে ইজ বসছে শুধু, এখানে কোনো একদম মেন ভার্ব এখানে নেই, অক্সিলারি ভার্ব বেসিসে এই বাক্যগুলো তৈরি করা হয়েছে। আর বলা হয়েছে ইউ আর এ ফ্রড, এখানে দেখো ইউ তারপরে আর বসে, তাই এখানে আর বসানো হয়েছে। তো আমরা বুঝতে পারলাম যে এম ইজ আর এই কথাটা কন্টিনিউয়াস টেন্সে ইউজ হলেও এটা যদি শুধু অনলি বাক্যে থাকে তাহলে ওটাকে আমরা কন্টিনিউয়াস বলবো না, ওটাকে বলবো যে প্রেজেন্টের একটা প্রয়োগ। হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পেরেছ। এর পরের যে টেন্সগুলোর ভাগ আছে সেই ভাগগুলো আগামী ক্লাসে পরপর করে আলোচনা হবে। সবাইকে থ্যাংক ইউ।